আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকলকে আমাদের অনলাইন ইজি এডুকেশন স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি প্রথম আমাদের এই চ্যানেলে হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কারণ পরবর্তী ভিডিও যখন আমরা ছাড়বো যেন সর্বপ্রথম নোটিফিকেশন পাও। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবে, ঠিক আছে? আরেকটা কথা শুরুতে বলে রাখি, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে দিবে। আমি ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে দেখি আমরা কি লিখছি। আজকে আমরা ক্লাস করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেনের পর্ব নাম্বার 3 নিয়ে, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে চলি আমরা। দেখো, এখানে বলছি যে কোন ঘটনাগুলো লেনদেন এবং কোন ঘটনাগুলো লেনদেন নয়, তার কতগুলো উদাহরণ আমরা নিচে দিছি। এগুলো উদাহরণের সাহায্যে আমরা বুঝিয়ে দেবো। আমরা গত পর্বে হিসাব বিজ্ঞানের লেনদেনের গত পর্বে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম লেনদেন কাকে বলে। আমরা জানি যে কোন একটা ঘটনা যদি লেনদেন ব্যবসা করতে গেলে প্রতিনিয়ত ঘটনা ঘটবে, আর সেই ঘটনা কি হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তাহলে ওটা কি লেনদেন হবে। আর যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, এটা কি লেনদেন বলে গণ্য করা হয় না। এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। যারা দেখো নাই অবশ্যই আমার প্রথম ক্লাসটি দেখবে, কারণ প্রথম ক্লাসটি না দেখলে এই ক্লাসটি কিছুই বুঝবে না, ঠিক আছে? প্রথম এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখে আসবে, যেহেতু এটা তৃতীয় পর্ব, এর আগে প্রথম এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখে আসবে। তাহলে আমরা প্রথম পর্বে লেনদেন কি, লেনদেন কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করছি। লেনদেনের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। দ্বিতীয় পর্বে আমরা হিসাব সমীকরণটি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব কোন ঘটনাগুলো লেনদেন, কিছুগুলো উদাহরণ দিয়েছি কোন ঘটনাগুলো লেনদেন, কোন ঘটনাগুলো লেনদেন নয়, তা আমরা আজকে উদাহরণ সহ আলোচনা করব। তাহলে দেখি আমরা প্রথম ঘটনাটা কি লিখছি। দেখো, 5,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমরা জানি যেহেতু হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, অবশ্যই আমরা নিজেদেরকে ব্যবসায়ী মনে করবো। এই জিনিসটা মনে রাখবা, যখন তোমরা অঙ্ক করবা অবশ্যই নিজেদেরকে ব্যবসায়ী মনে করবা। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু 5,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসার মধ্যে কি আসছে? নগদ টাকা আসছে। ব্যবসার মধ্যে কি আসছে? নগদ টাকা আসছে। নগদ হিসাব আরেকটা কথা বলে রাখি, কখনো টাকা নামে হিসাব লেখা হয় না। কতগুলো আছে যে টাকা, পণ্য, চেক, মাল প্রভৃতি নামে হিসাব লেখা হয় না। এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, আজকে আলোচনা করি। নগদান হিসাব, তারপর কি মূলধন হিসাব। দেখো, 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসার মধ্যে সর্বপ্রথম কি ঢুকছে? একটা জিনিস খেয়াল করো তো, 5,000 টাকা নগদ ঢুকছে। যেহেতু একটা জিনিস মনে রাখবা, আমি আমার ভাষায় সহজ করে যেটা বলি, যদি আমি হিসাব বিজ্ঞান করতে গিয়া নিজেকে ব্যবসায়ী মনে করো তোমরা, আর তখন নিজেকে ডিসাইড করবা যে একটা ঘটনা ঘটার পর বা একটা লেনদেন সংঘটিত হওয়ার পর ওই লেনদেনটার মাধ্যমে আমি কোন সুবিধাটা গ্রহণ করলাম। আমি যেই সুবিধাটা গ্রহণ করলাম এটা হবে ডেবিট। আর আমি যদি সুবিধা প্রদান করে থাকি, আমি যদি সুবিধা গ্রহণ করে থাকি, তাহলে আমি হব কি? ডেবিট। আর আমি যদি সুবিধা প্রদান করে থাকি, তাহলে আমি হব ক্রেডিট। এই কথাটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? এখন দেখো, ব্যবসার মধ্যে কি ঢুকছে? ব্যবসার মধ্যে নগদ টাকা ঢুকছে, নগদান হিসাব ডেবিট। আর কি বাবদ ঢুকছে? এক তারিখ যাই ঢুকে না কেন সব মূলধন, মানে ব্যবসা জানিয়া শুরু করা হয় এটাকে মূলধন বলে, ক্রেডিট, ঠিক আছে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কি দাঁড়ায়? এটা কি একটা লেনদেন, কারণ এটা অর্থের অঙ্কে নগদ টাকার আদান প্রদান আছে। তাহলে এটা কি? লেনদেন। আমাদের লেনদেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে কি হতে হবে? পরিমাপযোগ্য হতে হবে। তারপর 2 নম্বরে যাই। 2 নম্বর আমাদেরকে কি বলছে? নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। নগদে কি করছি? পণ্য ক্রয় করছি 15,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি করলাম? নগদে পণ্য ক্রয় করলাম। এখন যে নগদে পণ্য ক্রয় করলাম, তোমরা যারা স্টুডেন্ট আছো একটা জিনিস খেয়াল করবা, যদি আমি পণ্য ক্রয় করি, এখানে বলছে যে নগদে পণ্য ক্রয়। এখন আমি পণ্য ক্রয় করলাম, ধরো যে আমি এই প্যান্টটা ক্রয় করলাম, মার্কার প্যান্টটা ক্রয় করলাম। ক্রয় করছি কিসের মাধ্যমে? অবশ্যই টাকা দিয়ে। ক্রয় করছি কিসের মাধ্যমে? টাকা দিয়ে। এবার আমি বলছিলাম আমি যা পাবো, মানে আমি যা সুবিধা গ্রহণ করবো তা ডেবিট করবো, আমি যা সুবিধা প্রদান করব সেটা কি হবে? ক্রেডিট হবে। আমি কি প্রদান করছি? টাকা, নগদ টাকা। আমি কি প্রদান করছি? নগদ টাকা। আর আমি পাইছি কি? মার্কার পেন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। একটা জিনিস খেয়াল করবে যে আমি কি পেলাম?
এন্ড আমি কি দিলাম। এই জিনিসটা যদি তোমরা কোনো একটা ঘটনা দেখে যদি এই জিনিসটা যদি ডিসাইড করতে পারো যে আমি নিজে কি পেলাম এন্ড আমি নিজে কি দিলাম, এটা করতে পারলে মোটামুটি হিসাব বিজ্ঞানের বেসিক তোমাদের শেষ। তাহলে নগদে পণ্য ক্রয় করছি কত হাজার টাকা, 15,000 টাকা, টাকা যেটাই হোক না কেন নগদে পণ্য ক্রয় করছি, নগদে পণ্য ক্রয় করছি। তাহলে নগদে যদি পণ্য ক্রয় করে দেয় তাহলে আমার কাছে কি আইছে, পণ্য আইছে, আমার কাছে কি আইছে, পণ্য আইছে। আর আমি একটু আগে কি বলছি, পণ্য নামে কখনো কোনো হিসাব লেখা হয় না, টাকা নামে কখনো কোনো হিসাব লেখা হয় না। টাকার জায়গায় কি লিখবে, নগদান হিসাব লিখবে। পণ্য যত জায়গায় পাবে, পণ্য যত জায়গায় পাবে সব জায়গায় ক্রয় লিখবে। তাহলে আমি কি পাইছি, পণ্য পাইছিলাম, তাহলে আমি কি লিখুম, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এন্ড আমি কি দিছি, নগদ টাকা দিছি, আমার কাছ থেকে গেছে কি নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান নগদান হিসাব কি ক্রেডিট। ক্রয় বাবদ প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পাইছে, আর কি নগদ অর্থ হ্রাস পাইছে। তাহলে এটা কি একটা লেনদেন, ঠিক আছে। আমাকে বলছে যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, কিছু আদান প্রদান থাকতে হবে। লেনদেন শব্দের অর্থ হচ্ছে আদান প্রদান, কিছু আদান প্রদান থাকতে হবে। এখানে টাকার আদান প্রদান আছে, তাহলে এটা কি লেনদেন, সহজ ভাষায় বুঝালি লেনদেন না, হ্যাঁ লেনদেন। তারপর কি বলছে দেখো তো, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো, পরিশোধ লিখছে এখানে, আমি একটু নিজে থেকে বললাম যে করা হলো। যাই হোক, একজন পাওনাদারকে 10,000 টাকা কি করছে, পরিশোধ করছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার কাছ থেকে কি গেছে, পাওনাদারকে পরিশোধ করছি 10,000 টাকা, পরিশোধ হচ্ছে আমার হেডলাইন। টাকাটা কি বাবদ খরচ করছি, একটা জিনিস খেয়াল করো, বেতন 2,000, ভাড়া 2,000, বিজ্ঞাপন ক্রয়। এখন একটা জিনিস খেয়াল করো, বেতন দিলাম 2,000 টাকা, আমি কিন্তু টাকা দিছি, ভাড়া দিলাম 2,000 টাকা, আমি তো টাকা দিছি, বিজ্ঞাপন তাও দিলাম 1,000 টাকা, আমি টাকা দিছি, ক্রয় করলাম 1,000 টাকা, আমার কাছে কি টাকা গেছে। এখন কথা হলো, এই যে হেডলাইন গুলা, এই যে শিরোনাম গুলা, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, এগুলা কেন দিছি, জাস্ট শিরোনাম গুলা, শিরোনাম রাখার জন্য, মানে হিসাবগুলো সহজে চিনার জন্য। আমি বেতন বাবদ কর্মচারী দিছি কিন্তু টাকা দিছি, ঠিক আছে। তারপর ভাড়া, এটা কি একটা শিরোনাম বা একটা হেডলাইন, বিজ্ঞাপন শিরোনাম, ক্রয় এগুলা কি একটা শিরোনাম, কিন্তু আমরা টাকা খরচ করি, ঠিক আছে। এখন টাকাটা কি বাবদ খরচ করছি এটা মনে রাখবা। বেতন বাবদ খরচ করলে বেতন হিসাব, খরচ বৃদ্ধি পায়, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। ভাড়া বাবদ খরচ করলে ভাড়া হিসাব ডেবিট। যদি ভাড়া বাবদ টাকা পাই তাহলে নগদ হিসাব কি ডেবিট, এন্ড ভাড়া হিসাব ক্রেডিট, ঠিক আছে। কি বাবদ খরচ করি এই জিনিসটা খেয়াল রাখবে, আমি কি বাবদ খরচ করি। এখন আমাকে বলছে যে পাওনাদারকে পরিশোধ করছি, আগে আমি ডিসাইড করবো যে আমি কি পেলাম এন্ড আমি কি দিলাম। তাহলে আমার কাছ থেকে কি গেছে, নগদ টাকা গেছে। তাহলে নগদ টাকা, আমি বলছি যে আমার কাছ থেকে যদি কোনো জিনিস চলে যায় সেটাকে আমি কি করবো, ক্রেডিট করবো। চোখ বুঝে আমি নগদ টাকাকে ক্রেডিট করবো। এবং আমার টাকাটা কার কাছে গেছে, কারে দিছি, পাওনাদারে দিছি। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট, সরি পাওনাদার হিসাব ডেবিট। নগদান নগদান হিসাব ক্রেডিট। আমি কি পাওনাদারে পরিশোধ করছি, পাওনাদার আমার নিকট কি ছিল, পাওনাদার আমার নিকট, সরি আমি পাওনাদারের নিকট দায়বদ্ধ ছিলাম। আমি কি করলাম, পাওনাদারের নিকট
দায়বদ্ধ ছিলাম এতদিন, বাকিতে পণ্য ক্রয় করছি। একটা জিনিস খেয়াল করবো, পাওনাদার কখন সৃষ্টি হয়? যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করি, হ্যাঁ আমার কাছ থেকে টাকা পাইবো। তো পাওনাদার আমার কাছে এতদিন ছিল, আজকে আমার কাছে টাকা হয়েছে, আমি পরিশোধ করে দিচ্ছি, তাহলে পাওনাদার কি এখন আমার কাছে থাকবে? অবশ্যই না। যদি দায় হ্রাস পায়, যদি দায় কমে, তাহলে অবশ্যই কি হয়? যদি দায় হ্রাস পায়, দায় কমে যায়, তাহলে দায় হবে কি? ডেবিট। আর দায় বৃদ্ধি যদি পায়, তাহলে দায় হবে কি? ক্রেডিট। এই জিনিসটি মাথায় রাখবে, দায় হ্রাস পেলে হয় ডেবিট, আর দায় যদি বৃদ্ধি পায় সবসময় ক্রেডিট। তাহলে পাওনাদার আমার কাছে এতদিন দায়বদ্ধ ছিল, যখন আমরা দাঁড়ে পণ্য ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট, তখন আমরা দাঁড়ে ক্রয় করছি, নতুন একটা পাওনাদার সৃষ্টি হয়েছে, তাহলে দায় বাড়ছে। দায় যখন বাড়বে তখন দায় কি হবে? ক্রেডিট হবে। তো এখন আমরা পাওনাদারের দায় পরিশোধ করে ফেলেছি। পাওনাদার ধরো যে আমার কথা আমার কাছে পাওনাদার ছিল 20,000 টাকা, আমি 15,000 টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে দায় কমছে না? 15,000 টাকা 20,000 টাকায় 15,000 টাকা পরিশোধ করছি, তাহলে আমার কাছে আর কত টাকা আছে? 5,000 টাকার দায় আছে। আমার কাছে 15,000 টাকার দায় কি হয়েছে? কমছে, তাহলে দায় হ্রাস পাইছে। দায় হ্রাস পেলে কি? ক্রেডিট, সরি ডেবিট। দায় হ্রাস পেলে ডেবিট। তাহলে পাওনাদার হিসাব ডেবিট। নগদের হিসাব কি? আমার কাছ থেকে নগদ টাকা গেছে, নগদ সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। ক্লিয়ার? হিসাব বিজ্ঞান আসলেই কঠিন না, বাট এক্সারসাইজ বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে হিসাব বিজ্ঞান সহজ। তাহলে এটা কি? আমাদের লেনদেন, কারণ অর্থের আদান প্রদান আছে। ঠিক আছে, তার পরবর্তীতে কি বলছে দেখি তো। 4 নম্বর বলছে যে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। 4 নম্বর আমাদেরকে বলতেছে যে 8,000 টাকার পণ্য ক্রয় করার জন্য ফরমাইশ প্রদান করছি। ফরমাইশ শব্দের অর্থ কি জানো? অর্ডার। অর্ডার হচ্ছে ইংরেজি অর্ডার, ফরমাইশ শব্দের অর্থ হচ্ছে অর্ডার, বাংলা হচ্ছে ফরমাইশ। ঠিক আছে, আমাকে কি বলছে? 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছি। একটা জিনিস খেয়াল করবা, পণ্য ক্রয় করার জন্য আমি কি করলাম? অর্ডার দিছি। ধরো যে কথার কথা, আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র দরকার, আমার একটা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করার জন্য একটা আসবাবপত্র দরকার। আমি গেলাম, যাওয়ার পর বললাম যে আমার প্রতিষ্ঠানের কিছু চেয়ার দরকার, চেয়ার টেবিল এগুলোর আসবাবপত্র বলে, আমার কিছু চেয়ার দরকার, আপনি আমাকে এই মাপে বানাই দিবেন। ঠিক আছে, কিন্তু যে চেয়ার মেকার, চেয়ার তৈরি করে, তিনি কি করলেন? তিনি তার মতো করে ডিজাইন করে বানাই দিলেন। আমি যে ডিজাইন চাইলাম তিনি আমার মতো দিলেন না। আমি 3 তারিখ অর্ডার দিলাম, 3 তারিখ কি করলাম? অর্ডার দিলাম, কিন্তু আমি 4-5 তারিখ যখন আনতে গেলাম, গিয়ে দেখি তিনি তার মতো করে রাখছে। আমি কি আনবো? আরেকটা জিনিস খেয়াল করো না, আমি যে অর্ডার দিয়েছি তার তো কোনো টাকা দেয় না। আমি জাস্ট এখানে বলছি যে কি বলছি? 8,000 টাকা পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দিয়েছি, কিন্তু আমি তো পণ্য আনি নাই। তাহলে এটা কি? লেনদেন না। এখানে কোনো অর্থের আদান প্রদান নাই। যেখানে অর্থের কোনো আদান প্রদান থাকবে না, সেটা কি? লেনদেন না। কারণ আমাদের সংজ্ঞায় বলতেছে যে যেই ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তাকে লেনদেন বলে। ক্লিয়ার? তারপর বলতেছে 5 তারিখ বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করছি। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করছি। প্রদান মানে কি? দেওয়া। প্রদান মানে দেওয়া, আমাদের কাছ থেকে যাওয়া। আর গ্রহণ মানে কি? আমরা নিজেরা গ্রহণ করা, পাওয়া। ঠিক আছে, এখন বিজ্ঞাপন বাবদ কি করলাম? 2,000 টাকা প্রদান করলাম। বিজ্ঞাপন জিনিসটা কি আগে জানা দরকার। বিজ্ঞাপন হচ্ছে আমরা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নতুন চালু করি, এই জিনিসটা প্রচার পাওয়ার জন্য যেই অ্যাডভাইস করি, এটাকে বিজ্ঞাপন বলে। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি, তার কোনো মানে বিভিন্ন কোম্পানি অ্যাডভাইস মানে অ্যাড দেয়, এগুলোই কি? বিজ্ঞাপন। ঠিক আছে, বিজ্ঞাপন হচ্ছে কোম্পানি যখন আমরা নতুন পরিচালনা করি, কিংবা কোনো একটা কোম্পানি আমাদের নতুন একটা পণ্য তৈরি করি, ওই পণ্যটা পাবলিশ হওয়ার জন্য, মানে পরিচিতি পাওয়ার জন্য আমরা যেই প্রচারণা করি, সেটাকে কি বলে? বিজ্ঞাপন বলে। এখন বলছে যে বিজ্ঞাপন বাবদ প্রদান কত হাজার টাকা? 2,000 টাকা। যেহেতু বিজ্ঞাপন বাবদ প্রদান করছে, একটা জিনিস খেয়াল করো, যেহেতু বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করছি, তাহলে আমি কি প্রদান করছি? 2,000 টাকা প্রদান করছি। খেয়াল করবে, নগদের হিসাব নগদের হিসাব ক্রেডিট। সবসময় আগে ডেবিটটা লিখবে, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে ক্রেডিটটা লিখতেছি, কারণ আমার কাছে কি আইছে, কি পাইছি, এই জিনিসটা বোঝানোর পর তারপর আমি লিখতেছি। তাহলে আমি কি? নগদ হিসাব ক্রেডিট করছি। এখন নগদ হিসাবটা কিভাবে খরচ করছি? বিজ্ঞাপন বাবদ। বিজ্ঞাপন হিসাব ডেবিট। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, যেই পরিমাণ টাকা ডেবিট হবে সেই পরিমাণ টাকা ক্রেডিট হবে। যেই পরিমাণ টাকা ডেবিট হবে সেই পরিমাণ টাকা ক্রেডিট হবে। মনে করে যে, একটা উদাহরণ দিই, মনে করে যে আমি মার্কেট প্যান্টটা ক্রয় করলাম 30 টাকা দিয়ে। তাহলে মার্কেট প্যান্টটা ক্রয় করলাম 30 টাকা দিয়ে, দামেদা কি হবে? ধরো যে পেন হিসাবে লিখি, পেন আমরা জানি যে কলম, কালি এগুলোর মনিহারি লেখা হয়। যাই হোক, আমরা তো আর ব্যবসা করতেছি না, আমরা জাস্ট এখানে লিখতেছি কলম হিসাব, জাস্ট মনিহারি লিখি।
মণিহারি আর নগদান। এখন দেখো আমি কত টাকা দিয়ে, আমি পেনটা যে ক্রয় করলাম কত টাকা দিয়ে, কলমটা কত টাকা দিয়ে ক্রয় করলাম, 30 টাকা দিয়ে। মণিহারি মানে পেনের আরেকটা নাম দিলাম যে মণিহারি, ঠিক আছে? কারণ কাগজ কলম কার্বন এগুলোর কি বলে, মণিহারি বলে, ঠিক আছে? এই জন্য আমরা লিখলাম 30 টাকা। এবার নগদ টাকা আমি কত টাকা দিলাম, আমি 30 টাকার একটা কলম পেলাম, আমার কাছ থেকে নগদ টাকা কত টাকা দিলাম, 30 টাকা। যে পরিমাণ টাকা ডেবিট হবে সম পরিমাণ টাকা ক্রেডিট হবে, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? লেনদেনের দুটি পক্ষ, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটি পক্ষ কি সুবিধা প্রদান করবে, আর প্রত্যেকটা পক্ষ কি সম পরিমাণ হবে, ঠিক আছে? তার পরবর্তীতে আমাদেরকে কি বলছে, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হলো। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হলো। ম্যানেজার পদে দিতে পারি, কর্মচারী পদে দিতে পারি, যে কোনো পদে। আমি এখানে তোমাদের বই উল্লেখ আছে মনে হয় ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হলো, আমি লিখি নাই ম্যানেজার, কিন্তু লিখছি যে জনাব মামুনকে 7,000 টাকা বেতনে কি করলো, নিয়োগ দেওয়া হলো। এখন একটা জিনিস খেয়াল করো, মামুনরে যে আমি নিয়োগ দিয়েছি তার কি আমি নগদ টাকা দিছি? না, কখনোই না। সে আমি আজকে তাকে নিয়োগ দিয়েছি। আজকের ঘটনাটা হচ্ছে কি, আমি জনাব মাসুমকে নিয়োগ দেওয়া হলো। জনাব মাসুম আমার প্রতিষ্ঠানে 1 মাস চাকরি করবে, তারপর তাকে মাস শেষে আমি তার পারিশ্রমিক দিব। ওই দিন যেই ঘটনা ঘটবে, যেই বেতন দেবো তাকে, ওই দিন আমি তার ঘটনাকে লেনদেন লিখবো। আজকে তাকে জাস্ট নিয়োগ দিয়েছি, নিয়োগ দেওয়ার ফলে কি আমার ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি, যার কারণে এটি কি লেনদেন নয়। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে। একটা জিনিস খেয়াল করো, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে। মালিক আমাকে মূলধন দিয়েছিল 5,000 টাকা, এই অঙ্কে দিয়েছিল। যাই হোক, এখন মালিকের হাতে কিছু টাকা শর্ট পড়ছে কিছুদিন যাওয়ার পর। মালিক তো আমার কাছ থেকে বছর শেষে মাস শেষে হিসাব বুঝে দেবে, কিন্তু মাঝামাঝি সময় এসে মালিকের হাতে টাকা শর্ট পড়ছে। মালিক কি করলো, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে, তার ব্যক্তিগত কাজ করবে, কি কাজ করবে সেটা আমি জানি না, ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। এখন কি আমার কাছে মূলধন 5,000 টাকা থাকবে? অবশ্যই না, অবশ্যই কি না। তাহলে আমার ব্যবসা থেকে কি নগদ অর্থ চলে গেছে মালিকের হাতে। আমি কি বলছি, ব্যবসার ভিতর যে সকল ঘটনা ঘটবে আর যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, অর্থের আদান প্রদান হবে, সেই সকল ঘটনাকে কি বলবে, লেনদেন বলবে। সেই সুবাদে এটা লেনদেন। আর মালিক ব্যবসা থেকে কোনো জিনিস নিলে উত্তোলন, নগদ টাকা নিলে নগদান হিসাব। আর যদি মালিক ব্যবসা থেকে পণ্য নেই তাহলে হবে ক্রয় হিসাব। আমি বলছি পণ্য যত জায়গায় পাবো ক্রয় লিখবো, নগদ যত জায়গায় পাবো, টাকা যত জায়গায় পাবো নগদান লিখবো, ঠিক আছে? ক্লিয়ার? তারপর আসো আমাদেরকে কি বলছে, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 5,000 টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত পকেট থেকে বা অর্থ, এখানে বলছে যে ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা কি হয়েছে, চুরি হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার সংজ্ঞায় কি বলতেছে, আমার সংজ্ঞায় বলতেছে যে অর্থের পরিমাপযোগ্য কোন ঘটনাকে লেনদেন বলে, ব্যবসার ভিতর হতে হবে। সেই সকল ঘটনা কি হতে হবে, ব্যবসার ভিতর হতে হবে। ব্যবসার বাহিরে কোনো ঘটনা আমি লেনদেন, ব্যবসা সম্পাদিত কোনো ঘটনা বাহিরে ঘটলে আমি লেনদেন করবো, কিন্তু ব্যবসার বাহিরে মালিক তার ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত অর্থ থেকে, ব্যক্তিগত তহবিল থেকে 500 টাকা হারিয়ে ফেলেছে। এখানে মালিকের ব্যক্তিগত অর্থ, মালিকের পার্সোনাল ব্যাপার, কিন্তু এটা কোনো ব্যবসার ভিতরে নাই। এটা কি ব্যবসার ভিতরে কোনো সম্পর্ক নাই, সেহেতু এটা কি লেনদেন না। তারপর কি বলছে, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। হাশেম ব্রাদার্স একটি কি প্রতিষ্ঠান, হাশেম ব্রাদার্স একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করার জন্য কি হয়েছে, চুক্তি সম্পন্ন করলাম। চুক্তি সম্পাদন করলাম। এখনো কিন্তু পণ্য আনি নাই, আর আমি ওনারে টাকাও দেই নাই। যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের আদান প্রদান ঘটবে না, ততক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা লেনদেন বলে কি শনাক্ত করা যাবে না। সেই সুবাদে এটা কি লেনদেন না। ওকে, তারপর বলছে যে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স এর নিকট ধারে বিক্রয়। এখানে ধারে বিক্রয় লেখাটা উল্লেখ দেখা যাচ্ছে না, ধারে বিক্রয়। আরেকটা জিনিস খেয়াল রাখবে, ধারে বিক্রয় লিখে আমার দরকার নাই। যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, এখানে হানিফ ট্রেডার্স একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে ধারে কথা লিখার আমার
দরকার নাই, চোখ বুঝে বুঝবো যে ওই লেনদেনটা অবশ্যই বাকিতে সংগঠিত হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান ধরো যে করিম বাজারস হতে 3,000 টাকার পণ্য কই, অবশ্যই এটা ধারে হয়েছে। কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে ওই ঘটনাটাকে আমরা ধারে সংগঠিত হয়েছে বলে কি ধরে নেব, ঠিক আছে। এখন আমাকে বলছে যে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি বিক্রয় করছি পণ্য, আমার কাছ থেকে পণ্য গেছে, ধারে বিক্রি করছি। ধারে বিক্রি করার ফলে কি আমার কাছ থেকে উনি মানে ওনা আমার সাথে রেগুলার ব্যবসা করেন, যেহেতু বললো যে দাদা আমার হাতে টাকা নাই, আমাকে বাকিতে দেন, আমি কিছুদিন পর টাকাটা শোধ করে দেবো। কিন্তু আমার কাছ থেকে কি চলে গেছে, পণ্য কিন্তু চলে গেছে। আমি বলছি যে কোনো জিনিসের আদান প্রদান থাকতে হবে, অবশ্যই আমার কাছ থেকে কি পণ্য গেছে, আর উনি যেহেতু আমার কাছ থেকে পণ্য নিছেন, অবশ্যই আমার যে এত এখনো টাকা শোধ করেন নাই, তাহলে আমার নিকট কি উনি দায়বদ্ধ, আমার কি টাকা দিতে হবে। আমি কি ওনার কাছে পাওনাদার, আর উনি আমার কাছে কি দেনাদার। তাহলে আমার লেনদেনের সংখ্যা কি বলতেছে যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। আর লেনদেন শব্দের অর্থ হচ্ছে আদান প্রদান। অবশ্যই কোনো একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটার মধ্যে অর্থের পরিমাপযোগ্য কোনো ঘটনা, অর্থের আদান প্রদান থাকতে হবে, তাহলে ওই ঘটনাটাকে লেনদেন বলে সম্পাদন করা যায়। তারপর লেনদেনের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সমান সমান এল প্লাস ই এর উপর কোন কোন উপাদানগুলোর উপর প্রভাব ফেলে, এগুলো নিয়ে আমি আর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের এখন পর্যন্ত আজকে ক্লিয়ার। আমি কতগুলো ঘটনা আজকে মানে ডিসাইড করলাম, এগুলো উদাহরণস্বরূপ তোমাদের সামনে আজকে আলোচনা করলাম। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আর আমি যথাসম্ভব চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা করবো যে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আশা করি খুব বেশি করে প্র্যাকটিস করবে, কারণ হিসাব বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ এই সাবজেক্টগুলো যদি তোমরা রীতিমতো প্র্যাকটিস না করো তাহলে তোমাদের কাছে অনেক কঠিন হবে, ঠিক আছে। তাহলে আজ এখন পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।